আমি সুন্দরবন সুরক্ষা আন্দোলনের একজন কর্মী হিসেবে বা পরিবেশ কর্মী হিসেবে আমি বিশ্বাস করি এই জিনিসটি আমাদের এই জনপদের জন্য আল্লাহ প্রদত্ত বা স্রষ্টা প্রদত্ত একটা বড় নিয়ামত। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি এর আগে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জনপদের জন্য একটা নির্দিষ্ট মানে যে কোনো একটা অ্যাসেট দেয়, যেটা দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে বা সেভাবে চলে। তা আমাদের জন্য কিন্তু এই সুন্দরবনটা কিন্তু সেই ধরনের একটা জায়গা। একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি, আর একদিকে সুন্দরবনের বিশালতা, সবুজের বিশালতা, এটা আমাদেরকে মুগ্ধ করে প্রাকৃতিকভাবে। ঠিক তেমনি সিডোর, আইলা, আমপাং ঘূর্ণিঝড়ের মতো নূরজাহান, অসংখ্য ঘূর্ণিঝড় গত 10-15 বছরে আমাদের এখানে আঘাত করেছে এবং সুন্দরবন তাকে আমাকে শিল্ড হিসেবে বা সুরক্ষা বর্মন হিসেবে কাজ করেছে। কিন্তু সুন্দরবনের এই যে সুরক্ষা, এইটা কিন্তু বিঘ্ন করছে এই জনপদের মানুষ। আমরা যারা সুবিধাভোগী তারাই সুন্দরবনের ক্ষতি করছি। এখানে জলদস্যু, বনদস্যু তারা এই জনপদের মানুষ বা এই সুন্দরবন উপকূলের মানুষ, ম্যাক্সিমাম 90%। আমি দেখেছি শ্যামনগরে ইতিমধ্যেই অনেকগুলো লোক গ্রেপ্তার হয়েছে এবং একটা পার্টিকুলার ইউনিয়ন, গাবুরা ইউনিয়ন, এবং একটা পার্টিকুলার বংশের। তার মানে ওইটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ওই বেল্টে কিন্তু আর দস্যুবৃত্তি থাকবে না। ঠিক তেমনি আমরা সরকার গঠন করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি 22শে ফেব্রুয়ারি খুলনাতে একটা সভা করেছিলাম। সেখানে বলেছিলাম, যেহেতু নির্বাচনের সময় আমরা নজর দিতে পারিনি, যার জন্য দস্যুবৃত্তি এখানে বৃদ্ধি পেয়েছে, তখন ওনার নির্দেশনা মোতাবেক আমরা রিস্টোর পিস ইন সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা অভিযান পরিচালনা করি, যৌথ অভিযান। পরবর্তীতে সাতক্ষীরা বেল্টের জন্য আমরা ম্যানগ্রোভ শিল্ড, এবং পরে এই 3টা জেলাতেই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা আমরা এই 2টো অভিযান পরিচালনা করেছি। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে কয়েকটি বাহিনী আত্মসমর্পণ করেছে। আমি বলেছিলাম যে দস্যুদেরকে আর পুনর্বাসন করা হবে না, কারণ এর আগেও করা হয়েছিল, তারা ফিরে আসেনি। তাদেরকে ভালো হতে হবে, না হলে তাদের পরিণতি তাদের ভোগ করতে হবে। আমাদের সুন্দরবনকে সুরক্ষা করতে হবে। আমরা সেই জায়গায় কিন্তু দৃঢ় আছি। বর্তমান সরকার পরিবেশ বান্ধব সরকার। প্রথমে যিনি উপস্থাপন করেছেন উনি কিন্তু আমাদের নির্বাচনী এজেন্ডা নিয়ে কথা বলেছেন। আমরা ক্ষমতায় আসার আগে বা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই আমরা কি করব সেগুলো ঘোষণা দিয়েছিলাম। আমরা কিন্তু সেই খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, আমাদের রিনিউয়েবল এনার্জির কর্মসূচি, আমাদের ইলেকট্রিক বাস ইম্পোর্টের কর্মসূচি, এগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করছি, কিন্তু যেগুলো পরিবেশের জন্য খুবই জরুরি। এবং এটাকেই বলা হচ্ছে আপনার নেচার বেসড সলিউশন, অর্থাৎ পরিবেশ বান্ধব বা প্রাকৃতিক সমাধান। সেই প্রাকৃতিক সমাধানের দিকে কিন্তু আমরা হাঁটছি। আমি মাঝে 2টো জায়গায় অ্যাটেন্ড করেছিলাম আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বাংলাদেশের প্রতিনিধিত্ব আমি সেখানে করেছি, উজবেকিস্তান আর একটা জার্মানির বনে গেছিলাম। আমি পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশ সরকার পরিবেশ সুরক্ষায় বদ্ধপরিকর এবং আমাদের সমাধানগুলো আমরা করছি, কিন্তু বিশ্ব সম্প্রদায় যে দূষণ করছে তার দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমি ঘূর্ণিঝড় ঠেকাতে পারবো না, আমি অতিবৃষ্টি ঠেকাতে পারবো না, অনাবৃষ্টি ঠেকাতে পারবো না, আকস্মিক প্লাবন ঠেকাতে পারবো না। সুতরাং তাদেরকে পে করতে হবে এই ধরনের যে কর্মকাণ্ডের জন্য। তারা আমাদের সাথে একমত। আগামী অক্টোবরে বা নভেম্বরে যে জলবায়ু সম্মেলন হবে আমাদের তার্কিতে, সেখানে এইটা নিয়ে আমাদের সিদ্ধান্তে আসবো। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু আমি এই জনপদের মানুষ, আমিও লবণ পানির ভিতর বেড়ে উঠেছি, আমি জানি এখানে সীমাবদ্ধতা, এখানকার সম্ভাবনা। আমি কাজ করছি এখানকার অল্টারনেট লাইভলিহুড নিয়ে, অর্থাৎ বিকল্প কর্মসংস্থান নিয়ে। আমি চেষ্টা করব এখানকার ক্রীড়া ক্ষেত্রে, এখানকার যে আমাদের যে ভাষা জ্ঞান, এইগুলো দিয়ে আমাদের সন্তানদেরকে তাদের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য, ভাষা জ্ঞান দিয়ে বিদেশে রপ্তানি করার জন্য তাদেরকে জনশক্তি, দক্ষ জনশক্তি। গতকাল আমরা সুন্দরবন ডিগ্রি কলেজে ওখানে প্রায় 200 ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি। তাদেরকে আমরা উজ্জীবিত করেছি যে তারা যদি সঠিক ভাষা জ্ঞান পায়, কারিগরি প্রশিক্ষণ পায়, তারা কিন্তু বাইরে যাওয়ার সুযোগ পাবে। তো আমি একটি কথা বলতে চাই যে আজকের যেহেতু প্রসঙ্গতা টেকসই উন্নয়ন, বর্তমান সরকার কিন্তু আমি বলবো
যে টেকসই উন্নয়নের পথেই হাঁটছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বলি গ্রিন প্রধানমন্ত্রী, উনি সবুজে বিশ্বাস করেন, সবুজে লালন করেন, প্রাণ প্রকৃতির প্রতি ওনার ভালোবাসা অপরিসীম। প্রতিনিয়ত আমাদেরকে উনি গাইড করছেন। এখানে কোনো পাহাড় কাটা হচ্ছে, এখানে কোনো গাছ কাটা হচ্ছে। মাঝে একদিন আমি গত সপ্তাহে বাড়ি আসছি, রাত 11টার সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন, সৈয়দপুরে 33টি শতবর্ষী গাছ কাটা হচ্ছে। তখন আমি ওখানকার জেলা প্রশাসক, বন বিভাগকে দিয়ে ওটা কিন্তু আমরা সাথে সাথে বন্ধ করেছি। 2 দিন আগে উনি আমাকে ফোন করেছেন, মৌলভীবাজারে কেন গাছ কাটা হয়েছে সেটা জানার জন্য। আমি ওনাকে ব্যাখ্যা করেছি, ওখানকার বিভাগীয় কমিশনারের নেতৃত্বে আমরা কমিটি করেছি, 2 দিনের ভিতরে আমরা রিপোর্ট পাবো। যারা জড়িত আছে তাদেরকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে, চাকরি থেকে বরখাস্ত সকল ধরনের করা হবে যদি প্রমাণিত হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, বন বিভাগের কেউ যদি অন্যায় করে আপনারা বলবেন সুনির্দিষ্ট প্রমাণ, আমরা ব্যবস্থা নিব, কিন্তু অযথা আপনারা মিথ্যাচার করবেন না, বিভ্রান্ত করবেন না। আমরা সুন্দরবন সুরক্ষার জন্য কাজ করছি, কিন্তু আমাদের এই মানুষগুলো কিন্তু আবার প্রতিনিয়ত এই এখন নিষিদ্ধ সময়ে কিন্তু মাছ ধরার জন্য আমাদের তদবির করছে, এই খেলে যাবে, ওইখানে যাবে। কিন্তু এটা হচ্ছে প্রজনন মৌসুম, আপনাকে মাছের বংশ বৃদ্ধির জন্য এই সুযোগটা আপনাকে দিতে হবে। আমাদের যে প্রাণীগুলো আছে তাদের বংশ বৃদ্ধির জন্য এই সময়টা দরকার। আমরা উদ্যোগ নিয়েছি বিধায় কিন্তু বাঘের সংখ্যা আমরা বৃদ্ধি করতে পেরেছি। আপনারা দেখেছেন, ইতিমধ্যে বলেছেন আমাকে একজন যে এখানে আমরা কিন্তু বাঘ অবমুক্ত করেছি। আমাকে অনেকেই বলেছিল চিড়িয়াখানায়, আমি ন বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আমরা এটাকে বাস্তবায়ন করব, এবং আমরা বনে কিন্তু মুক্ত করেছি। যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেখানেই তাকে মুক্ত করা হয়েছে। সুতরাং আমরা কিন্তু আন্তরিক। আর আমি পরিবেশ কর্মী যারা আছেন, আজকে ঢাকা থেকে আসছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, সুনির্দিষ্ট তথ্য পদ্ধতি দিন। আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের এগুলোকে অ্যাকোমোডেট করার জন্য, এইগুলো নিয়ে কাজ করার জন্য।